প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন জনপথের প্রতিনিধি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিয়া হোসেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণত প্রতিনিধিদের সাথে কথা বলে থাকি, যারা প্রান্তিক জনগণদের মাঝে প্রতিনিধিত্ব করে থাকেন। তেমনি দুজন অতিথি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিব শুরুতেই। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। উনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এবং আমার বাম পাশে রয়েছেন মোহাম্মদ নাজমুল হক। উনি সদস্য, মঈনপুর ইউনিয়ন পরিষদ, সভাপতি, মিঠাপুকুর উপজেলা শাখা, বাইসস, রংপুর। আপনাদের শুরুতেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাদের এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন এবং আপনারা যে জনগণের প্রতিনিধিত্ব করছেন সেই বিষয় সম্পর্কেই আজকে আপনাদের সাথে কথা বলতে চাই। শুরুতেই আমি আমার ডান পাশে জনাব আব্বাস উদ্দিন ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একজন ভোকাল, জনগণের লিডার। তো আপনার কি বক্তব্য রয়েছে জনগণের প্রতিনিধিদের কাছ থেকে এবং আপনি তাদের প্রতি কি আহ্বান করেন? ধন্যবাদ মিসেস তাহিয়া হোসেন, আপনি এমন একটি সুন্দর প্রশ্ন করার জন্যে। আপনি জানেন যে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই দেশের মানুষ গ্রামগঞ্জে, শহরে সব জায়গায় বসবাস করে। তো গ্রামে আমাদের যে ৫৫,০০০ সদস্য আছেন, নির্বাচিত সদস্য আছেন, তারা গ্রামের প্রতিনিধিত্ব করেন। গ্রামটাকে পরিচ্ছন্ন, সুন্দর এবং গ্রামের মানুষের সুখ শান্তি বিনিময়ের জন্য এই প্রতিনিধিরা যথেষ্ট কাজ করে আসছেন যুগ যুগ ধরে। তো আমি মনে করি এই প্রতিনিধিদের অনেক দায়িত্ব আছে। যেমন কৃষিকাজের জন্য হলো আমাদের এই প্রতিনিধিরা কৃষকের সহিত, প্রশাসনের সহিত এবং তারা নিজেরা যোগাযোগ করে একটা কৃষি পণ্য উৎপাদনের জন্য এলাকাভিত্তিক তারা সেটা অবশ্যই কৃষককে সাহায্য করতে পারেন। এবং কৃষক যখন এই পণ্যটা উৎপাদন হবে, এটা বেচা বিক্রি করার জন্য তারা কিন্তু প্রশাসনের মাধ্যমে, সভা সমিতির মাধ্যমে তারা ভালো দাম পাইতে পারেন। তো আমরা দেখছি কৃষক পণ্য উৎপাদন করে ঠিক, কিন্তু তারা আশার ন্যায্য মূল্য পান না। না পাওয়ার বিভিন্ন কারণ আছে। সরকারেরও অনেকটা অবহেলা আছে, প্রশাসনেরও আসলে সেখানে নজরদারি কম আছে। আমি মনে করি সরকার, প্রশাসন এবং এই সমাজের সদস্য এবং কৃষকদের মাঝে যদি একটি সমন্বয় করা যায়, তাহলে কৃষকেরা যে পণ্য উৎপাদন করবে সেই পণ্যের ন্যায্য মূল্য তারা অবশ্যই পাবেন এবং তারা স্বাবলম্বী হবেন। আচ্ছা, কৃষকের প্রসঙ্গে আমরা যেহেতু এসেছি, আমি এবার একটু জনাব নাজমুল ভাইয়ের কাছে আসতে চাই। কৃষক নিয়ে, এই যে কৃষকরা যেসব কাজ করছেন এবং বাড়তি খাদ্য উৎপাদন, এ বিষয়ে আপনার মন্তব্য কি এবং আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং বাড়তি খাদ্য উৎপাদনের জন্য কি করা উচিত? কারণ আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম আমরা ইম্পোর্ট ওরিয়েন্টেড, আমরা আমদানির উপরে ডিপেন্ড করি। এখন এই জিনিসটাকে কিভাবে সলভ করা যায়? ধন্যবাদ তাইয়া হুসাইন। তো আমাদের বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। আমাদের প্রায় 90% লোক কৃষির উপর নির্ভরশীল। তো কৃষক ও জনপ্রতিনিধির মাধ্যমে যদি সরকার ভূমিকা নিত, জনপ্রতিনিধি এবং কৃষক মাঠ পর্যায়ে যারা কাজ করে, যেমন জনপ্রতিনিধি বা উপজেলা কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা যদি সঠিক দায়িত্ব পালন করেন কৃষকের মাধ্যমে, ভালো ভালো কৃষক যারা, যে কৃষকটা ভালো চাষাবাদ করতে পারে, তো এই ধরনের কৃষকের যদি উদ্বুদ্ধ করা যাইতো বা কোনো ভালো ধরনের প্রোগ্রাম সরকারিভাবে যে প্রোগ্রাম করলে মানে ওই কৃষকের জ্ঞান অর্জন হবে, বা জনপ্রতিনিধি আছেন আমার মতো যারা, আমরাও যারা ওই অংশগ্রহণে যদি করতে পারি, আমাদেরও অনেক জ্ঞান অর্জন হবে। আমরা সাধারণ লোকজনকে, কৃষকদেরকে বুঝাইতে পারবো যে কিভাবে চাষাবাদ করলে ভালো ফলন হবে, মাটির উর্বর শক্তি বাড়বে। আর মাটির উর্বর শক্তি যদি বৃদ্ধি হয় তাহলে তো নিশ্চয়ই ফলন বৃদ্ধি হবে ইনশাল্লাহ। আর ফলন বৃদ্ধি যখন হবে তখন আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। তো সরকারের এটাই ভূমিকা থাকতে হবে, মাঠ পর্যায়ে যারা কৃষক আছেন তাদেরকে নিয়ে সভা, সেমিনার করতে হবে ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের মাধ্যমে। আচ্ছা, আপনি বলছিলেন যে আমাদের কৃষি পর্যায়ে
ফলনটা বাড়াতে হবে, হ্যাঁ। কিন্তু ফলন বাড়ানোর জন্য আমাদের উর্বর জমির দরকার। হ্যাঁ, উর্বর জমি দরকার। উর্বর জমি আমাদের দেশে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি উর্বর জমি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ। এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত? না, ওর জমি কমে যাচ্ছে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক অঞ্চলে এখনো অনেক অঞ্চলে পতিত জমি অনেক আছে, যেগুলো জমি কোনো কাজে আসে না, ওই বন জঙ্গল হিসেবে আছে, বা সরকারের উন্নয়ন খাতে তেমন কোনো আয় হয় না। দেশের জনসংখ্যাও কিন্তু সেই হারে বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, পাচ্ছে। হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে। তারপর আমরা যদি সবাই যদি সম্পূর্ণভাবে কাজ করতে পারি, ইনশাল্লাহ খাদ্য সমস্যা হবে না আমাদের এই বাংলাদেশে। কারণ আমাদের বাংলাদেশ হলো সোনা ফলাম, আমাদের দেশের মাটি কিন্তু অনেক উর্বর, এই মাটিতে সোনা ফলে, হুম। এটা আল্লাহ প্রদত্ত ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে এই জিনিসটা বলার জন্য। এবারে চলে আসি জনাব আব্বাসুদ্দিনের কাছে। আপনার কাছে জানতে চাই বর্তমান প্রজন্ম সম্পর্কে। তো বর্তমান প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এপি সদস্যদের কি ইম্পর্টেন্স হতে পারে, তাদের কি রোল প্লে করা উচিত? আপনি বর্তমান প্রজন্মের কথা বলে আমার মনের মধ্যে একটা ইয়ত যে ভাবটা, সেটা আপনি এনে দিয়েছেন। তো আমি এটাই বলবো, বর্তমান প্রজন্মকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা সেভ করতে হবে। যেমন মাদকের থেকে আমাদের এই প্রজন্মকে আমরা মুক্ত করতে হবে, এবং যারা মাদক বিক্রি করে তাদেরকে আমরা সরকারের হাওলা করে দিতে হবে এবং তাদেরকে শায়েস্তা করতে হবে। এবং আমরা যে আমাদের ছেলেদেরকে মোবাইল ফোন আমরা হাতে দেব না, কমপক্ষে ক্লাস 10 বা ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদেরকে আমরা মোবাইল যদি হাতে না দেই, কারণ এই মোবাইলের কারণে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ার থেকে মনোযোগটা উঠিয়ে নিয়ে গেছেন, এবং খেলাধুলা পর্যন্ত তারা করেন না। যে খেলাধুলাতে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিল আগে, সেই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখন স্কুলে নাই বললেই চলে। কারণ হচ্ছে ছেলেবেলারা এক্সারসাইজও করে না, খেলাধুলাও করে না, খেলাধুলার প্রতি মনোযোগও নাই, পড়াশোনার প্রতি তেমন মনোযোগ নাই। এখনকার সিলেবাস হলো ভেরি সিম্পল সিলেবাস। যেন আমাদের সময় সিলেবাস ছিল ব্রড কোশ্চেন, লিখতে লিখতে 5টা কোশ্চেন লিখতে লিখতে আমাদের 3.5 ঘন্টা সময় পার হয়ে সময় প্রয়োজন হতো। আরও এখনকার দিনে যে ছেলেমেয়েরা যে শিক্ষা গ্রহণ করে, সেখানে লিমিটেড লেখাপড়া তাদের জ্ঞান অর্জন হয়। এতে করে আমাদের কোয়ান্টিটি বাড়ে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন ছাত্র এবং আমরা আমাদের জনসম্পদ আমরা গড়ে তুলতে পারি না। কারণ হচ্ছে আমাদের এখন প্রয়োজন হলো কোয়ালিটি সম্পন্ন ছাত্র তৈরি করা, যারা দেশে বিদেশে কাজ করবে। আরেকটা হলো, আমাদের দেশে একটা সময় এসে ক্লাস 10 পর্যন্ত পড়ার পরে ছেলেমেয়ের লেখাপড়া করে না, গরিব, আমাদের এলাকা গরিব, দেশ গরিব। আমি মনে করি সরকার যদি এই যুবকদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লোনের টাকা দিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, এবং ওই বেতনের থেকে যদি সেই লোনের টাকাটা তারা সরকার যদি আবার নিয়ে নেয়, তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটা উন্নয়নশীল দেশে, উন্নত দেশে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের অনেক মানব সম্পদ আছে, যেটা আমরা বোঝা বলি, আসলে কিন্তু মানব সম্পদে কাজে লাগাতে পারি। তারা এটা বোঝা না, এটা সম্পদে আমরা পরিণত করতে পারি। খেলাধুলার প্রসঙ্গে আমরা একটু পরে যাচ্ছি, তবে এ পর্যায়ে একটু জনাব নাজমুল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে অপরাধমূলক যে ব্যবসাগুলো বেড়ে চলেছে দিন দিন, এই বিষয়টাকে কন্ট্রোল করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন, বা বর্তমানে কি কি কাজ করছেন, সামনে কি কি করতে চান? তো অপরাধমূলক ব্যবসা হলো আমাদের, এটা হলো মাদক। বর্তমান সমাজে কিন্তু মাদকের জর্জরিত। বর্তমান যারা ইয়ং ছেলেপেলে, ধরেন যে 15 বছর, 14 বছর, 18-20, এই ছেলেগুলো কিন্তু মাদকাসক্ত হয়ে গেছে। এটার মূল কারণ হলো আমাদের এলাকা পর্যায়ে, মানে গ্রাম পর্যায়ে যারা মাদক বিক্রি করে, এই বিক্রেতাকে আগে দমন করতে হবে। এই দমন করতে গেলে কিন্তু সরকারের প্রশাসন কাজে লাগাতে হবে। প্রশাসন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদেরকে নিয়ে, তাহলে ইনশাল্লাহ মাদক হোতা যে বিক্রি করলো, ও যদি দমন হয়, তাহলে ওই ছেলেপেলেগুলো তো আর মাদক পাচ্ছে না বাজারে, তখন ধীরে ধীরে মাদক নির্মূল করা যাবে। তো সর্বপ্রধান কাজ হলো প্রশাসন ঠিক করতে হবে। আর সমাজের কিছু নেতা আছেন যারা না বললেই নয়, যেমন ধরেন আমি একজন ইউপি সদস্য বা জনপ্রতিনিধি, আমি একটা মাদক, দেখা গেলো এক জায়গায় 5-7 জন 10 জন ছেলে পেলে বসে আড্ডা দিতেছে বা মাদক সেবন করতেছে, আমি যদি বাধা দিই ওখানে, ওই ছেলে পেলেগুলো এমনও ভাষা ইউজ করে
যে আমরা আমার বাবার টাকা দেখাচ্ছি, আপনার কি? তো এটা কিন্তু একটা সমস্যা। তো সমাজে যারা গুণী জ্ঞানী ব্যক্তি আছেন তারা যদি আমাদের সঙ্গে এগিয়ে আসেন, আর বললাম তো যে সরকারের যারা দায়িত্বে আছেন তারা যদি এগিয়ে আসেন, ইনশাল্লাহ এই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। আপনি কি মনে করেন এই বিষয়টাই কি খেলাধুলা না করার পেছনে দায়ী? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দায়ী। যেমন আমাদের আমলে আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু অল টাইম মানে গ্রামের যে ঐতিহ্যবাহী খেলাগুলো ছিল, আমরা কিন্তু ওই খেলাধুলার মাঝে ছিলাম, লেখাপড়ার মাঝে ছিলাম, টাইমটা কিন্তু আমাদের চলে যেত, বা আমাদের মন মানসিকতা স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো থাকতো। আর এখন সমস্যা হলো, স্যার কথাটা কিন্তু বলছেন যে মোবাইল, এই মোবাইলের কারণে কিন্তু ছেলেপেলেরা মোবাইলে সবসময় আসক্ত। মোবাইলের মাধ্যমে অনেক মানে অ্যাপস আছে, ওইগুলো দেখে তারা ক্যাসিনো অনেক ধরনের মানে খেলাধুলা খেলে খেলে তাদের মস্তিষ্ক যেটা মানে তাদের যে একটা বিকাশটা কমে যায়। বিকাশটা কমে যাচ্ছে, তাদের যে একটা ধারণ ক্ষমতা আছে এই ক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। তো এই আমাদের গার্জিয়ান লেভেলকে একটু লক্ষ্য করতে হবে মোবাইলের বিষয়টা নিয়ে, যে আমরা যেন অন্তত একটা ছেলে বা মেয়েকে এসএসসি পাস করার আগে মোবাইল হাতে দেওয়া যাবে না, অন্তত এসএসসি পাস করা লাগবে, তারপরে তাকে মোবাইলটা দেওয়া যাবে, কিন্তু তারপরে লিমিটের মাধ্যমে, অল টাইম যেন ইউজ করতে না পারে। এই দিকটা লক্ষ্য করতে গেলে অবশ্যই গার্জিয়ান লেভেলকে আগে কাজে লাগাতে হবে। নিশ্চয়ই এই বিষয়ে আমরা আবারও কথা বলবো, তবে একটু বিরতি নেবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আপনারা দেখছেন জনপথের প্রতিনিধি এবং অনুষ্ঠানের সাথেই থাকবেন। ফিরে আসছি একটা বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম একটা বিরতির পর। আপনারা দেখছেন জনপথের প্রতিনিধি এবং সাথে আছি আমি তাহিয়া হোসেন। বর্তমানে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট অতিথি, যারা জনগণের প্রতিনিধি হিসেবে সবার জন্য কাজ করছেন এবং তাদের লিডারশিপ সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। কথা বলছিলাম জনাব নাজমুল হকের সাথে। আবারও ফিরে যাচ্ছি আপনার কাছে। আপনি বলছিলেন যে গার্ডিয়ান লেভেলে আমাদের জানাতে হবে যেন এসএসসির আগে তাদেরকে মোবাইল ফোন দেওয়া না হয়। না। কিন্তু বর্তমান যুগ হলো ডিজিটাল বাংলাদেশের যুগ এবং ডিজিটালি পৃথিবী। তো যখন এই পৃথিবীতে এই যে অনলাইন ক্লাস 5, 6, 7, 8 তাদেরও কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে, তখন কিন্তু তাদেরকে মোবাইল না দিয়ে ল্যাপটপ না দিয়ে থাকার কোনো উপায় নেই। সেই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে? হ্যাঁ, যেহেতু ল্যাপটপ মোবাইল লাগবেই, তো ওই তো বললাম না, ভূমিকা গার্জিয়ান লেভেল যারা মা বাবা আমরা আছি, আমাদেরকে খোঁজ খবরটা ভালোভাবে নিতে হবে যে আমার ছেলেটা বা মেয়েটা, যে আমি যে ল্যাপটপটা কিনে দিলাম বা মোবাইলটা দিলাম তার হাতে, তার প্রয়োজনের খাতিরে সে ব্যবহার করবে, সমস্যা নেই, তার পড়ালেখার খাতিরে সে ব্যবহার করতেই পারে, কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে, মানে দায়িত্বটা বেশি করে পালন করতে হবে, ভূমিকাটা রাখতে হবে যে আমার মেয়েটা আমার ছেলেটা কি করতেছে, এই দিকটা লক্ষ্য করা লাগবে। তাহলে উভয় পক্ষই ঠিক থাকলো, পড়ালেখাও ঠিক থাকলো, মানে মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাসও হলো, সব কিছু ঠিক হলো। জি নিশ্চয়ই। এবার পড়াশোনার পাশাপাশি এবার একটু জনাব আব্বাসুদ্দিন আপনার কাছে ফিরে আসতে চাই খেলাধুলার প্রসঙ্গে এবং সংস্কৃতির প্রসঙ্গে। সংস্কৃতি এবং খেলাধুলার বিষয়টি শিশুদের মাঝে এবং নতুন প্রজন্মের মাঝে ধরে রাখার জন্য আমাদের কি কি করণীয়? কারণ আমাদের দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠ সংখ্যা, যে এখানে শিশুরা খেলাধুলা করতো, এটি দিন দিন কমে আসছে, কমে গিয়ে এখানে বিল্ডিং বাড়ি বসতি বাড়ি বানানো হচ্ছে। তো এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত? ধন্যবাদ তাহিয়া হুসাইন আপনার একটা মূল্যবান প্রশ্ন করার জন্যে। খেলাধুলার মাঠ আসলে ক্রমান্বয়ে কমে আসছে, যে কারণ হচ্ছে এখন দেখা যায় স্কুলের সামনে বাড়ি হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু সরকার থেকে এক একবার উপর থেকে লোয়ার লেভেল পর্যন্ত আমাদেরকে কিন্তু জরিপ করে মাসে 15 দিনে, এখনও বড় কলেজ এবং স্কুল মাদ্রাসা বড় বড় মাঠ আছে। আমরা যদি মনে করেন যে সপ্তাহে বা মাসে 4 দিনও যদি আমরা খেলাধুলা করি, তাহলে আমরা ফার্স্ট ইয়ারে যদি ওই যে একটা মাঠকেই আমরা ভাগ করে নিতে পারি ইচ্ছা করলে, যে যদি আমাদের সাফিসিয়েন্ট মাঠ না থাকে, তাহলে ইনসাফিসিয়েন্টের থেকেও কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা খেলাধুলা করতে পারি। সেখানে সরকার, আমাদের উপজেলা লেভেলে যে আমাদের যে প্রশাসন আছেন, আমাদের যে এলাকার চেয়ারম্যান আছেন, জনপ্রতিনিধি আছেন, তো প্রতিনিধি যদি আমাদের ছেলের সন্তানদের গার্জিয়ানের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তাহলে আমার বাচ্চাকে আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। আমি ফিজিক্যাল এক্সারসাইজের জন্য ওই নাম ধরেন যে 20টা ছেলে এলাকাতে আছে, 10 জন আজকে খেললো, কালকে আর 10 জন খেললো, এইভাবে কিন্তু আমরা ভাগ করেও নিতে পারি।
তাতেও কিন্তু আমাদের খেলা এক্সারসাইজটা হয়, খেলাধুলাটা করা সম্ভব কিন্তু হয়। প্রশ্ন হচ্ছে খেলাধুলা করার স্কোপটা কোথায়? বিভিন্ন জায়গায় কিন্তু স্কুল কলেজে মাঠটাও কিন্তু নেই। সেক্ষেত্রে প্রতিনিধিদের কি করা উচিত? যেমন মনে করেন যে আহ, এখন আমন ধান, ফৌজদার, এখন ফৌজদানের সময়, এখন বিল খাল কিন্তু এখন শুকনা। হুম, হুম। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে উপায়ও থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে 6 মাস বর্ষাকাল থাকে, তখন আমরা সাঁতরাতে পারি, পুকুর আছে, দিঘিতে সাঁতরাতে পারি, এটা একটা ফিজিক্যাল ফিটনেস। আমরা এখন যে মনে করেন যে ফৌজদান কাটতেছে উঠতেছে, এখন আমরা এই যে আমরা ফুটবল খেলতে পারি ওই মাঠের মধ্যে। আমি নিজেও খেলছি, আমার সে অভিজ্ঞতা বলছি, আমি গ্রামের মানুষ, আমিও খেলছি। তো এখন কথা হলো যে এই বিষয়গুলো কিন্তু একা একা কারোর পক্ষে সম্ভব না। উপজেলা প্রশাসন থেকে আরম্ভ করে গ্রামের চেয়ারম্যান, মেম্বার এবং গার্ডিয়ান, এদের সমন্বয়ে কিন্তু এটা সম্ভব কিন্তু এটা। এবারে ফিরে আসি জনাব নাজমুল হকের কাছে। বর্তমানে জনপ্রতিনিধিরা কি কাজ করছে এই যে খেলাধুলা সংস্কৃতি রক্ষার জন্য এবং এই যে ড্রাগস ব্যবসা সবকিছুর জন্য ওভারঅল কি কাজ করছে এবং কোথায় আপনার মনে হয় যে গ্যাপস রয়েছে, এই গ্যাপগুলো কিভাবে পূরণ করা উচিত? খেলাধুলার পর্যায়ে যে গ্যাপটা বললেন আপনি, তো স্যার কিন্তু বলছেন যে আমাদের আসলে ইচ্ছা শক্তিটা থাকতে হবে। যদি আমাদের প্রশাসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, মেম্বার বা যারা গার্জিয়ান আমরা আছি, যদি আমরা ইচ্ছা করি, ইনশাল্লাহ ইচ্ছা করলে উপায় হবে। হ্যাঁ, মাঠের সংখ্যা কমে গেছে, এটা ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। জনসংখ্যা যেহেতু দিন দিন বৃদ্ধি হচ্ছে, এই কারণে মাঠ জমি কমে যাচ্ছে, এই কারণে মাঠ সংখ্যা কমে যাচ্ছে। তো আমাদের দেখা গেল যে একটা ওয়ার্ড পর্যায়ে যদি আমরা একটা মাঠ করি, একটা মাঠকে নির্বাচিত করি যে এই জায়গাটা, ওই ওই জায়গাটা কিন্তু লক্ষ্য করতে হবে সরকারকে। বললাম তো যে অনেক বনাঞ্চল জমি এখনো পড়ে আছে বাংলাদেশে, কিন্তু জনপ্রতিনিধিদের মাধ্যমে বা এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিদের মাধ্যমে, ভালো ভালো গার্জিয়ান লেভেলের মাধ্যমে, যে আমরা একটা ওয়ার্ডে একটা মাঠ নির্বাচিত করলাম, ওই মাঠে যাবে, দেখা গেলো আজকে এই গ্রামের ছেলেরা খেললো, কালকে ওই গ্রামের ছেলেরা খেললো, এভাবে ইনশাল্লাহ যদি আমরা মানে উদ্যোগটা নিতে পারি, সব সম্ভব। একটু ছোট্ট করে অ্যাড করি, সংস্কৃতি চর্চা এটাকে কিভাবে আমরা আরো ডেভেলপ করতে পারি? এটা আমাদের স্কুল ভিত্তিক, যে স্কুলগুলো আছে আমাদের ওয়ার্ডে বা এলাকায়, স্কুল ভিত্তিক যদি স্কুলের শিক্ষকরা যদি মনে করেন, আগে আমাদের আমলে কিন্তু প্রতি বৃহস্পতিবার একটা করে অনুষ্ঠান করতো, সেটা বলতো মানে আগে বলছিল কি গ্যাদারিং ক্লাস, ওটা প্রতি বৃহস্পতিবার করে হতো। কিন্তু তো তখন আমরা কিন্তু গান গাইতে পারতাম, কবিতা আবৃত্তি করতে পারতাম, আমাদের মনে যা আছে তা প্রকাশ করতে পারতাম। এখন দেখা যাচ্ছে ওইটা কিন্তু এখন নাই। ওইটা সবাই শুধু পড়াশোনার মধ্যেই ডুবে সবাই যাচ্ছে। শুধু পড়াশোনার মধ্যে ডুবে গেছে আর মোবাইলের মাধ্যমে ডুবে গেছে, এই বিষয়গুলোতে টাইম পাস বেশি করতেছে। তো আমরা যদি আগের মতো ওই দিকটা লক্ষ্য করতাম স্কুল ভিত্তিক, তাহলে ইনশাল্লাহ আমাদের সংস্কৃতিটাও ঠিক থাকবে, আমাদের ছেলে মেয়েদের মন মানসিকতাটাও ঠিক থাকবে। অনেক ধন্যবাদ। এবার জনাব আব্বাস উদ্দিন, আপনার কাছে একটু ফিরে আসতে চাই। আপনি ইচ্ছা শক্তির কথা বলছিলেন। তো আমরা সব সময় ভবিষ্যতের কথা বলি, ইচ্ছে শক্তিটা থাকলে আমরা এটা করতে পারবো, ওইটা করতে পারবো, কিন্তু ইচ্ছে শক্তিটা তাহলে এতদিন কোথায় ছিল? এতদিন কেন আমরা সুষ্ঠুভাবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারিনি? আমাদের পূর্ব পরিকল্পনা যেটা থাকা দরকার, যে ভবিষ্যতে আমরা কি করব, এই রাস্তাটা কিভাবে করব। যেমন আপনি একটা কথা বলছেন যে গ্রামের, আমি আমাদের পণ্য উৎপাদন করলাম, ঠিক আছে, যদি রাস্তা না থাকে তাহলে পণ্য নেব কীভাবে? রাস্তা তো ঠিক করতে হবে। রাস্তা ঠিক করতে হলে সরকার প্রশাসনকে সেই রাস্তা বানিয়ে দিতে হবে, ইউনিয়ন পরিষদের রাস্তা হইতে হবে, তারপর তো আমার কৃষি পণ্যগুলো বহন করা যাবে। তো ইচ্ছাশক্তি বলতে আমাদের সময় আমরা আমাদের যে অ্যামিউজমেন্টের জন্য তখনকার দিনে ড্রামা হতো, ড্রামা, যে আমি মেয়ে হতাম, আচ্ছা। এরপর যাত্রা ফালা গান হতো, জারি গান হতো, রাতের 10টা থেকে আরম্ভ করে সকাল 4টা পর্যন্ত। এই যাত্রাগুলো বলতে কিন্তু দুঃখের হিস্টোরি, কিন্তু যেমন সাগর বাসা, আপদ দুলাল, একটি পয়সা, গুনাই বিবি, এগুলো কিন্তু একটা এই নাটক থেকে কিন্তু হতো, ইতিহাস থেকে কিন্তু এগুলো হতো কিন্তু। এবং এগুলা কিন্তু তখন সমাজে এগুলো প্র্যাকটিক্যালি ছিল এগুলা। এই যে আমরা যাত্রা দেখতাম, এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে। আমরা গুনাই বিবি একটা মনে করেন যে যাত্রা দেখে আসছি, এটার মধ্যে যে ইতিহাস, এর মধ্যে যে গল্পটা, এই গল্পটা চিন্তা করতে গেলে অহরহ কিন্তু সমাজে যখন ঘটনা ঘটে, খুন খাবারই হয়। এলাকার প্রতিনিধি দুষ্টও তো আছে, ভালো ছাড়া দুষ্টও কিন্তু আছে। এখন দুষ্টই বেশি, এখন ভালো লোক খুব কম জনপ্রতিনিধি হয়। তো আমি আশা করি
যে আগামীতে আমাদের জনপ্রতিনিধি বাছাই করে কিন্তু আমরা প্রতিনিধি বানাবো, যাকে তাকে কিন্তু বানাবো না, মাসুলমানকে অবশ্যই। বানাবো না, ম্যানেজমেন্টকে বানাবো না, নিশ্চয়ই। আমরা বানাবো একটা বৈশিষ্ট্য, একটা ভালো পরিবারের লোককে আমরা জনপ্রতিনিধি বানাইলে যে নাকি আপনার অলরেডি আমাদের লুক আপটার করবে, টাকার প্রতি লোভ থাকবে না, জিনিসের প্রতি লোভ থাকবে না, মানুষের প্রতি খেয়াল রাখবে, এলাকায় কি ঘটে না ঘটে এই সমস্ত সরকারের সাথে সবসময় প্রশাসনের সাথে জি যোগাযোগ জি, রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে অনুষ্ঠান শেষ করার আগে আমি জনাব নাজমুল হক আপনার কাছে একটু ফিরে আসতে চাই। 1 মিনিটে একটু সংক্ষেপে জানতে চাই, স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে আপনার কেন্দ্রীয় সরকারের প্রতি কি চাওয়া? উনি যেটা বললো, স্যার যেটা বললো যে উৎপাদন করলাম ঠিক আছে, কিন্তু আমাদের পণ্য তো যাওয়ার আসার জন্য একটা রাস্তা লাগবে। মেইন এটাই আমাদের, কিন্তু রাস্তাঘাটের সমস্যা এখনও। বর্তমান বাংলাদেশ মানে আধুনিক থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেল, কিন্তু কিন্তু অনেক অঞ্চল, যেমন আমি যে অঞ্চলটায় বাস করি, এই অঞ্চল কিন্তু এখনো মনে হবে, দেখলে আপনারা আপনারা যদি বাস্তবতায় দেখেন তাহলে বাস্তবে আপনার মনে করবেন যে এখনো মনে হয় আদিম যুগেই রয়ে গেছে। কেন? রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই। তো সর্বপ্রথম আগে রাস্তাঘাটটা আমাদের ঠিক করতে হবে। চলাচল ব্যবস্থা যদি ঠিক থাকে, তখন ওই জনপ্রশাসন, এই যে মাদক নিয়ন্ত্রণ করতে গেলে জনপ্রশাসন লাগবে। এখন দেখা গেল অমুক গ্রামে একটা সমস্যা হয়ে গেছে, মাদক সেবী ধরা পড়ছে, কিন্তু টাইম মতো ওই যারা প্রশাসন আছেন তারা কিন্তু আসতে পারতেছে না রাস্তার কারণে। কেন্দ্রীয় সরকারের কাছে এটাই হ্যাঁ। আপনার চাওয়া, রাস্তাঘাটটা ঠিক করা। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, জনপথের প্রতিনিধি অনুষ্ঠানের থেকে বিদায় নিচ্ছি আমি তাহিয়া হোসেন। আজকে আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম এবং প্রান্তিক জনগণ সম্পর্কে কথা বললাম এবং উন্নতি নিয়ে কথা বলেছি। আগামী এপিসোডগুলোতে আপনাদের সাথে আবার আমারও দেখা হবে এবং আমরা কথা বলবো উন্নতি বিষয়ক, উন্নয়নমূলক আরও অনেক প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেল এস এর সঙ্গেই থাকবেন।